নির্বাচনে ভোটকেন্দ্র পাহারা দিতে জামাত তৈরি করল স্পেশাল ফোর্স। ডক্টর ইউনূসের চাল, জামাতকেই ক্ষমতায় বসানো হবে ১২ তারিখ, তারেক রহমান শেষ। খোঁজ পাওয়া গেল হাদির খুনি ফয়সালের। রাষ্ট্রপতির বাসভবনে গোপন রুম থেকে গ্রেফতার ফয়সাল। আসসালামু আলাইকুম। খবর পড়ছি সাথী খাতুন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে দেশের রাজনৈতিক মাঠ। রাজপথে যেমন বাড়ছে সভা-সমাবেশ, তেমনি নেপথ্যেও চলছে নানা প্রস্তুতি। ঠিক এমন এক সময়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে জামায়াতে ইসলামীর একটি ঘোষণা। দলটির দাবি, নির্বাচনী মাঠ পাহারা দিতে তারা গঠন করেছে একটি বিশেষ টিম, যাকে তারা বলছে স্পেশাল ফোর্স। উদ্দেশ্য একটাই, ভোট চুরি, কেন্দ্র দখল, জাল ভোটসহ সব ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। জামায়াত নেতারা বলছেন, অতীতের নির্বাচনগুলোতে জনগণ বারবার ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। রাতের আধারে ব্যালট বাক্স ভরে ফেলা, ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া, ভয়ভীতি দেখিয়ে ভোট ছিনিয়ে নেওয়ার মতো অভিযোগ বহুবার উঠেছে। তাদের ভাষায়, এবার আর সেই সুযোগ দেওয়া হবে না। মাঠে নামবে জামায়াতের স্বেচ্ছাসেবক ও প্রশিক্ষিত কর্মীরা, যারা শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্র পাহারা দেবে এবং যে কোনো অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানাবে। দলটির একাধিক সূত্র জানাচ্ছে, এই স্পেশাল ফোর্স কোনো সশস্ত্র বাহিনী নয়। এটি মূলত সংগঠিত স্বেচ্ছাসেবকদের একটি কাঠামো, যারা নির্বাচন কমিশনের আইন ও আচরণবিধির ভেতরে থেকেই কাজ করবে। কেন্দ্রভিত্তিক নজরদারি, তথ্য সংগ্রহ, ভিডিও ডকুমেন্টেশন এবং আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনকে তথ্য দেওয়াই হবে তাদের প্রধান দায়িত্ব। জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে, অতীতে দেখা গেছে অনেক জায়গায় সাধারণ ভোটাররা ভয় পেয়ে কেন্দ্রে যেতে পারেননি। কোথাও কোথাও বিরোধী দলের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, কোথাও আবার কেন্দ্র দখল করে সিল মারা হয়েছে দিনের শুরুতেই। এসব ঠেকাতে হলে শুধু রাজনৈতিক বক্তব্য নয়, মাঠ পর্যায়ে সংগঠিত উপস্থিতি দরকার। সেই চিন্তা থেকেই এই বিশেষ প্রস্তুতি। এই ঘোষণার পরপরই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা। সমর্থকদের একাংশ বলছে, এটি একটি সময়োপযোগী উদ্যোগ। তাদের মতে, যদি প্রতিটি দল নিজ নিজ কর্মীদের দিয়ে কেন্দ্র পাহারা দেয় এবং অনিয়মের তথ্য প্রকাশ্যে আনে, তাহলে অন্তত ভোট চুরির ঝুঁকি কমবে। অন্যদিকে সমালোচকরা আশঙ্কা প্রকাশ করছেন, এতে সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে। তারা প্রশ্ন তুলছেন, স্পেশাল ফোর্স কি শব্দটি কি সাধারণ ভোটারের মনে ভয়ের জন্ম দেবে না? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা। যদি এই স্বেচ্ছাসেবকরা আইন মেনে শান্তিপূর্ণভাবে কাজ করে, তাহলে এটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে পারে। কিন্তু যদি কোনো পক্ষ উত্তেজনা বাড়ায়, তাহলে সেটি উল্টো ফল বয়ে আনতে পারে। জামায়াত নেতারা অবশ্য এই আশঙ্কা নাকচ করে দিয়েছেন। তাদের বক্তব্য, তারা সংঘাত নয়, বরং ভোটের পরিবেশ রক্ষা করতে চান। এক শীর্ষ নেতা বলেন, আমরা যুদ্ধ ঘোষণা করেছি ভোট চোরদের বিরুদ্ধে, কোনো দলের কর্মী বা সাধারণ মানুষের বিরুদ্ধে নয়। এই যুদ্ধ হবে নৈতিকতার যুদ্ধ, সত্যের যুদ্ধ, ব্যালট রক্ষার যুদ্ধ। তিনি আরও বলেন, ভোটাধিকার রক্ষা করা সংবিধান স্বীকৃত অধিকার। যদি রাষ্ট্র বা নির্বাচন কমিশন একা তা নিশ্চিত করতে না পারে, তাহলে রাজনৈতিক দল ও সচেতন নাগরিকদের এগিয়ে আসা উচিত। তবে তিনি স্পষ্ট করে দেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো পরিকল্পনা জামায়াতের নেই। এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও বিষয়টি নজরে রাখা হচ্ছে বলে জানা গেছে। কমিশনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, যে কোনো রাজনৈতিক দলের কর্মী যদি আচরণবিধি লঙ্ঘন করে বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশনের দায়িত্বই হল কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা, আর সে কাজে আইনশৃঙ্খলা বাহিনী। ওসমান হাদি হত্যার পর যে নামটি ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছিল সেটি ফয়সাল কারীম। অবশেষে যখন তার গ্রেফতারের খবর আসে, তখন প্রশ্ন ওঠে, এতদিন পর কেন আর এত নীরবে কিভাবে? কর্তৃপক্ষ জানায়, এটি কোনো সাধারণ গ্রেফতার নয়। সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত একটি নিখুঁত উচ্চ ঝুঁকির যৌথ অভিযান। আইন এখনও কাউকে চূড়ান্ত অপরাধী ঘোষণা না করলেও অভিযানের ধরনই বলে দেয় বিষয়টি মোটেও সাধারণ নয়। নিরাপত্তা সূত্র জানায়, হত্যার পরপরই ফয়সাল করিম মাসুদ জেন হাওয়ায় মিলিয়ে যান। এক জায়গায় থাকেননি, নিয়মিত অবস্থান বদলেছেন। মোবাইল ব্যবহার প্রায় বন্ধ, চলাফেরা ছদ্মবেশে, পরিচিতদের সঙ্গেও যোগাযোগ এড়িয়ে চলেন। ফলে তাকে ধরতে একাধিক সংস্থাকে মাসের পর মাস নজরদারিতে থাকতে হয়েছে। গোয়েন্দা বিশ্লেষণে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ফয়সাল রাজধানীর বাইরে আধা শহর এলাকায় আত্মগোপনে ছিলেন।
কিন্তু সেখানে সরাসরি অভিযান মানেই ছিল রক্তপাতের আশঙ্কা। এখানেই আসে টার্নিং পয়েন্ট। সেনাবাহিনী সিদ্ধান্ত নেয় গুলি নয় গেম। প্রথমে ছড়ানো হয় বিভ্রান্তিমূলক নিরাপত্তা তৎপরতার আভাস। উদ্দেশ্য একটাই, তাড়ানো নয়, ফাঁদে ফেলা। একই সঙ্গে সাদা পোশাকে একটি দল সাধারণ মানুষের ভিড়ে মিশে যায়। দিনরাত নজরদারি চলতে থাকে। এক পর্যায়ে নিশ্চিত হওয়া যায় সন্দেহভাজন নিয়মিত একটি নির্দিষ্ট স্থানে যাতায়াত করছে, যদিও চরম সতর্কতায়। তারপর আসে সেই ভোর। সূর্য ওঠার আগেই সেনাবাহিনীর বিশেষ ইউনিট নির্বে ঘিরে ফেলে পুরো এলাকা। নেই সাইরেন, নেই ধাওয়া, নেই অস্ত্রের ঝনঝনানি। ব্যবহার করা হয় সবচেয়ে বিপজ্জনক অস্ত্রমনস্তত্ব। পরিচিত একজনের মাধ্যমে ফয়সলকে একটি নিরীহ সাক্ষাতের প্রস্তাব দেওয়া হয়। অথচ সেই জায়গার চারপাশে তখন অদৃশ্য শক্ত নিরাপত্তা বলয়। ফয়সাল আসে, পরিচয় গোপন রেখে কথাবার্তা শুরু হয়। সময় গড়ায়। সে বুঝতেই পারে না চারপাশের বৃত্তক্রমেই সংকুচিত হচ্ছে। আর ঠিক সেই মুহূর্তে চারদিক থেকে ঘিরে তাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়া হয়। না গুলি, না চিৎকার, না রক্তপাত। এতটাই নিখুঁত অপারেশন যে অনেকেই পরে জানতে পারে কিছু একটা ঘটেছিল। নিরাপত্তা বাহিনীর বক্তব্য স্পষ্ট। রক্তপাত ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণেই ছিল লক্ষ্য। গ্রেফতারের পর ফয়সাল করিম মাসুদকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর শুরু হয় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া। কিন্তু এখানেই গল্প শেষ? না, এখান থেকেই শুরু হয় আসল ঝড়। হঠাৎ সামনে আসে আরেকটি সূত্র। তাদের দাবি বিস্ময়কর। ফয়সল রাজধানীর বাইরে ছিলেনই না, বরং ছিলেন রাষ্ট্রপতির তত্ত্বাবধানে। এত গোপনীয়তা ও নাটক নাকি রাষ্ট্রপতিকে আড়াল করতেই। রাজধানীর বাইরে গ্রেফতার একটি সাজানো গল্প। এই দাবির পর রাজনৈতিক অঙ্গনে নেমে আসে তীব্র কম্পন। পরিস্থিতির গুরুত্ব বুঝে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস সরাসরি রাষ্ট্রপতির দিকে প্রশ্ন ছুড়ে দেন। কিছু ঘুরতে গিয়ে যেন বেরিয়ে আসছে বিষধর সাপ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান দাবি করেন, হাদি হত্যার পর্দা এখন উঠতে শুরু করেছে। এতদিন যারা আড়ালে ছিল তারা নাকি একে একে আলো আসছে। পুলিশি তদন্তে উঠে আসা ওসমান হাদির বিষয়টি বাংলাদেশ থেকে সরাতে হলে এই আন্দোলনকে থামাতে হবে। আর এই আন্দোলনকে থামাতে হলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র জাবেরকে থামাতে হবে। অথবা তাকে দুনিয়া থেকে সরাতে হবে। জাবেরের উপরে হামলা করা হয় কার আদেশে? কে আছে এসবের পিছনে? ওসমান হাদি মারা গেছে অনেক আগে, কিন্তু এখনও জীবিত আছে কোটি কোটি মানুষের হৃদয়ে।